নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। চলে এসেছি আজকের পরবর্তী ক্লাস নাম্বার 4 নিয়ে। আজকে আমরা এনটিপিসির গুরুত্বপূর্ণ আরও 7টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখে নেব, যেগুলো তোমাদের এই যে এক্সাম চলছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, এর পরবর্তী এক্সাম রয়েছে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, তারপর আমাদের এক্সাম হবে লেভেল 1 অর্থাৎ গ্রুপ ডি এক্সামিনেশন। সমস্ত এক্সামের জন্য এই একটাই কিন্তু তোমাদের প্লেলিস্ট করা হচ্ছে, যেটা কিন্তু বেস্ট একদম, ঠিক আছে। সমস্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্নের কম্পাইলেশন কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। তো চলো দেরি না করে আজকে ক্লাসটা শুরু করা যাক। অবশ্যই তোমরা সকলে যারা নতুন রয়েছো সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে এবং একটা লাইক এবং শেয়ার করে দেবে। টেলিগ্রামে সকলে যুক্ত হবে, এই কারণে টেলিগ্রামে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে সবার প্রথম তোমরা পেয়ে যাবে। এছাড়া রেলওয়ে যে কোনো প্রিভিয়াসের প্রশ্নপত্র পাওয়ার জন্য আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনটি অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। আমাদের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং আজকের যে ক্লাসের পিডিএফ সেটাও কিন্তু তোমরা ফ্রি পিডিএফ সেকশনে পেয়ে যাবে আমাদের অ্যাপে। প্রথম প্রশ্ন রয়েছে 10 ডিগ্রি চ্যানেল এটি কোন দুটিকে পৃথক করেছে। তো এখানে অপশানগুলো ভালো করে তোমরা লক্ষ্য করবে এবং ভিডিওটা পজ করে অ্যান্সার করার চেষ্টা করবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে আন্দামান এবং নিকোবর যে দ্বীপপুঞ্জ রয়েছে এই দুটোর মধ্যে অবস্থান করছে 10 ডিগ্রি চ্যানেল। পরবর্তী প্রশ্ন দেখব, ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি? ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান বলতে গেলে রাইট অ্যান্সার হয়ে যাবে হেমিস জাতীয় উদ্যান, যেটা অবস্থান করছে কোথায়? লাদাখে। লাদাখে হেমিস জাতীয় উদ্যান, যেটা কিন্তু সবথেকে বেশি কিন্তু এখানে লক্ষ্য করা যায় তুষার চিতাবাঘ। তুষার চিতা কিন্তু এখানে সবথেকে বেশি লক্ষ্য করা যায়। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সুপারিশে প্রথম কোন কমিটি এটা করেছিল, অর্থাৎ পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটা কোন কমিটির সুপারিশে তৈরি করা হয়েছে? তো অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশেই কিন্তু এই পঞ্চায়েতি রাজ সিস্টেমটা কিন্তু চালু করা হয়েছিল। প্রথম চালু হয়েছিল রাজস্থানের নাগর ডিস্ট্রিক্টে। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা ছিল, সর্বনিম্ন ছিল আমাদের গ্রাম পঞ্চায়েত, তার উপরে পঞ্চায়েত সমিতি, তার উপরে ছিল আমাদের জেলা পরিষদ। 73 নম্বর যে আমাদের সংবিধানের অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল সেটা কিন্তু আমাদের 1992 সালে করা হয়েছিল, যেখানে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে কিন্তু গঠন করা হয়। পরবর্তী প্রশ্ন আছে, 1913 সালের সান ফ্রান্সিসকোতে গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন কে? তো গদর পার্টি সান ফ্রান্সিসকোতে প্রতিষ্ঠা করেছিলেন কে? অবশ্যই রাইট অ্যান্সার লালাহর দয়াল। লালাহর দয়াল তিনি গদর পার্টি প্রতিষ্ঠা করছেন 1913 খ্রিস্টাব্দে এবং গদর শব্দের অর্থ কিন্তু বিপ্লব। এটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। কোনো যুদ্ধের মাধ্যমে বিজয়নগর সাম্রাজ্যের পতন ঘটেছিল, অর্থাৎ কোন যুদ্ধের মাধ্যমে বিজয়নগর সাম্রাজ্যের পতন হয়েছিল? তো অবশ্যই এক্ষেত্রে রাইট অ্যান্সার আমাদের হয়ে যাবে তালিকটার যুদ্ধ, যেটা 1565 সালে হয়েছিল। এই তালিকটার যুদ্ধের মাধ্যমেই কিন্তু আমাদের বিজয়নগর সাম্রাজ্যের পতন ঘটেছিল। এখানে কিন্তু দেখবে যে বিজয়নগর সাম্রাজ্য কিন্তু দক্ষিণ ভারতের একটি গুরুত্বপূর্ণ ছিল। অবশ্যই এখান থেকে প্রশ্ন আসে। পরবর্তী প্রশ্ন রয়েছে, সুন্দরবনের যে ডেল্টা কোন দুটি প্রধান নদীর বদ্বীপ অঞ্চল অবস্থান করছে, অর্থাৎ কোন দুটি নদীর প্রধান বদ্বীপ অঞ্চল এটা? তো অবশ্যই এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর যে বদ্বীপ স্থল সেটাই হচ্ছে আমাদের সুন্দরবন। আর সুন্দরবন তো তোমরা জানোই যে এটা রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। এখানে ম্যানগ্রোভ বনভূমি দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এছাড়া এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত রয়েছে। এটা 2019-এর রামসার সাইটের তালিকায় রয়েছে। 1973-এর আমাদের যে প্রজেক্ট টাইগার মানে টাইগারের যে অন্তর্ভুক্ত রয়েছে, যেহেতু রয়্যাল বেঙ্গল টাইগার এর সবথেকে কেন্দ্রস্থল রয়েছে, সব কিছু এখানে দেওয়া রয়েছে। পরবর্তী প্রশ্ন, দিল্লির কোন সুলতান প্রথম টোকেন কারেন্সি বা প্রতীকী মুদ্রা চালু করেছিলেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রতীকী মুদ্রা বা টোকেন কারেন্সি কিন্তু চালু করেছিলেন মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজাও বলা হয়ে থাকে এবং ইনার সময় আরও কিছু গুরুত্বপূর্ণ হয়েছিল ঘটনা, যেমন তিনি দিল্লি থেকে দৌলতাবাদে তার রাজধানী কিন্তু তিনি স্থানান্তর করেছিলেন। তিনি তামার মুদ্রাও চালু করেছিলেন। পরের প্রশ্ন আছে, ভারতের সংবিধানে কোন সংশোধনীকে মিনি কনস্টিটিউশন আখ্যা দেওয়া হয়? তো মিনি কনস্টিটিউশন বলা হয়ে থাকে কত নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট? অবশ্যই রাইট অ্যান্সার আমাদের হয়ে যাবে কোনটা? 42 নম্বর যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রয়েছে সেটাকেই বলা হচ্ছে আমাদের মিনি কনস্টিটিউশন বলা হচ্ছে, কারণ 42 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 সালে হয়েছিল, যেখানে আমাদের সংবিধানের গুরুত্বপূর্ণ অনেক বিষয় কিন্তু এখানে অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল। মানে এত বিষয় অ্যামেন্ডমেন্ট করা হয়েছে সেটাই একটা কনস্টিটিউশনের সমান, এই জন্য এটাকে বলা হচ্ছে মিনি কনস্টিটিউশন। ইউনেস্কো হেরিটেজ সাইট রানি কি ভাভ এটা ভারতের কোন রাজ্যে অবস্থান করছে? অর্থাৎ রানি কি ভাভ এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আওতায় রয়েছে। এটা কোথায় অবস্থান করছে ভারতের? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এটা কিন্তু অবস্থান করছে আমাদের ভারতের গুজরাটে। গুজরাটে অবস্থান করছে রানি কি ভাভ, যেটা কিন্তু আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে 2014-তে। এখানে কিন্তু সোলাঙ্কি রাজবংশের সময় এটা হয়েছিল। আর আমরা জানি যে আমাদের ভারতের একটা রুপি রয়েছে 100 রুপি, 100 টাকার যে নোট রয়েছে তার কিন্তু পিছনে আমরা এই ছবিটি দেখতে পাই। পরের প্রশ্ন রয়েছে,
রাজীব গান্ধী মরণোত্তর ভারতরত্ন কত সালে পেয়েছিলেন? অবশ্যই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে রাজীব গান্ধী। এক্ষেত্রে কিন্তু তিনি পেয়েছিলেন 1991 সালে মরণোত্তর ভারতরত্ন পুরস্কার। পরবর্তী প্রশ্ন, আদিত্য এল1 কিসের গবেষণার জন্য এটি পাঠানো হয়েছিল? অবশ্যই আদিত্য এল1 এটি কিন্তু পাঠানো হয়েছিল কিসের গবেষণার জন্য? সূর্যকে গবেষণার জন্য আমাদের ইসরো এটি কিন্তু উৎক্ষেপণ করেছিল সাল 2023-এ। আর এখানে এল ওয়ান হচ্ছে কক্ষপথের। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। রেড ডেটা বুক কারা প্রকাশ করে থাকে? অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেড ডেটা বুক এটা কিন্তু প্রকাশিত হয়ে থাকে IUCN এর মাধ্যমে। IUCN এর ফুল ফর্ম হয়ে যাবে ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এদের মাধ্যমে কিন্তু প্রকাশিত হয়ে থাকে রেড ডেটা বুক, যেখানে কিন্তু আমাদের বিপন্ন যে সমস্ত প্রজাতি তাদের তালিকা কিন্তু এখানে অন্তর্ভুক্ত করা হয়। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1948 সালে এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল, যার হেডকোয়ার্টার রয়েছে সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে। পরবর্তী প্রশ্ন আছে, সূর্যালোকে কোন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদে ক্লোরোফিলটা কাজ করে থাকে? তো উদ্ভিদের যে ক্লোরোফিলটা কাজ করে থাকে সেটা কিন্তু সালোক সংশ্লেষ অর্থাৎ ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে, যেখানে কিন্তু আমাদের সালোক সংশ্লেষে গুরুত্বপূর্ণ উপাদান পালন করে সূর্যালোক, এছাড়া কার্বন ডাইঅক্সাইড এবং জল। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতের বর্তমান জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছেন? ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া তিনি ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন, যেখানে তিনটে রং রয়েছে, গেরুয়া, সাদা এবং সবুজ রং, এবং যার মাঝখানে রয়েছে 24টি স্পোকের একটি চক্র। ঠিক আছে, তো অবশ্যই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন আছে, মৌলিক অধিকারের রক্ষাকর্তা বা অভিভাবক বলা হয়ে থাকে নিম্নের মধ্যে কাকে? তো মৌলিক অধিকারের রক্ষাকর্তা বা অভিভাবক বলা হয়ে থাকে আমাদের বিচার বিভাগ অর্থাৎ আমাদের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টকে। বিশেষ করে আমাদের যে সুপ্রিম কোর্ট তিনি কিন্তু মৌলিক অধিকারের রক্ষাকর্তা বলা হয়, কারণ যখনই কোনো রকম আমাদের মৌলিক অধিকার সংক্রান্ত কোনো কনফিউশন তৈরি হয়ে থাকে তখন কিন্তু সেটাকে স্পষ্টভাবে সেটাকে বিশ্লেষণ করে দেয় আমাদের সুপ্রিম কোর্ট। তো আর্টিকেল 32, যেখানে কিন্তু আমাদের কোনো রকম মৌলিক অধিকার যদি লঙ্ঘিত হয় সেক্ষেত্রে আমরা যেতে পারি সুপ্রিম কোর্টে, এবং হাইকোর্ট 226 নম্বর আর্টিকেলের মাধ্যমে হাইকোর্টেও যেতে পারি। আর এই দুটো আর্টিকেলের মাধ্যমে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট তাদের রিট কিন্তু জারি করে থাকে, অবশ্যই মৌলিক অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে। দুটোই কিন্তু ইম্পর্ট্যান্ট। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে আসার আগে তোমাদেরকে বলে রাখি, আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এখনও পর্যন্ত বেস্ট কন্টেন্ট কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের মাধ্যমে তোমাদের প্রোভাইড করছি, যেগুলো বিশেষত তোমাদের রেলওয়ে এবং এসএসসি এক্সামকে ভিত্তি করেই এটা কিন্তু আমাদের রেডি করা হয়েছে। সুতরাং তোমরা যদি প্রয়োজন হয়ে থাকে আমাদের জানুয়ারি বা ফেব্রুয়ারি 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্স, সেক্ষেত্রে তোমরা নিতে পারো। আমাদের অ্যাপ্লিকেশনটা তোমাদের ডাউনলোড করতে হবে। আমাদের অ্যাপে পেয়ে যাবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স যে আমাদের অ্যাপ রয়েছে সেখানে। এখানে তোমাদের বলে রাখি, প্রতি মাসে 400 থেকে 450-এর কাছাকাছি প্রশ্ন সংখ্যা রয়েছে, এবং প্রতি মাসের পিডিএফ তোমরা 20 টাকা প্রতি মাস হিসেবে পেয়ে যাবে। আর তোমাদের যদি ফোকাস হয় এনটিপিসি, তাহলে কিন্তু তোমাদের বলে রাখি আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট দুটোর ক্ষেত্রেই কিন্তু 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স বেশি তোমাদের ফোকাস করা হচ্ছে। 2026-এর খুব একটা বেশি জিজ্ঞাসা করা হচ্ছে না। 2025-এর কমপ্লিট জানুয়ারি থেকে ডিসেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের অ্যাপ্লিকেশনে ইয়ারলি সেকশনে পেয়ে যাবে, যেটা তোমরা 199 টাকার মধ্যে পেয়ে যাবে। এছাড়া তোমরা যদি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের সময় যদি এখনও থাকে, তাহলে কিন্তু তোমরা প্রিভিয়াসের 47টি শিফটের সমাধান, তারপর সাবজেক্ট ওয়াইজ অর্থাৎ 18টা টপিক এখানে আলাদা আলাদা করে ভাগ করে দিয়ে দিয়েছি, যেটা বাংলা ভাষায় খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, যেক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা কিন্তু হওয়ার কথা নয়। এছাড়া তোমাদের যদি আন্ডার গ্র্যাজুয়েট এক্সাম থাকে, তো আন্ডার গ্র্যাজুয়েটের জন্য কিন্তু এটা সমানভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রশ্ন তোমাদের হুবহু প্রশ্ন কিন্তু মানে একদম চলে আসছে, মানে কপি আর পেস্টই হচ্ছে সম্ভবত এইরকম কোশ্চেন। তোমাদের যা আগের প্যাটার্ন ছিল সেই রকম প্যাটার্নই কিন্তু রয়েছে, শুধু জিকের ক্ষেত্রে আমি বলছি না, জিকে, রিজনিং এবং আমাদের ম্যাথমেটিক্স সব ক্ষেত্রেই কিন্তু আমাদের সেম আমাদের প্যাটার্ন রয়েছে। কোনো রকম প্যাটার্নে কিন্তু কোনো রকম পাল্টানো হয়নি। ঠিক আছে, অবশ্যই প্রিভিয়াস ইয়ার যদি তোমরা ভালো করে গিয়ে থাকো এবং সেই চ্যাপ্টারগুলো যদি ডিপলি পড়ে গিয়ে থাকো, তাহলে কিন্তু তোমরা কমন অবশ্যই পাবে, আর এটা প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র অবশ্যই কিন্তু তোমরা পড়ে যাবে। আমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে মোবাইল অ্যাপ, সেখানে কিন্তু তোমরা প্রতিদিনের যে ক্লাস, সেই ক্লাসের কিন্তু ফ্রি পিডিএফ কিন্তু আমাদের এই যে সেকশন রয়েছে এখানে পেয়ে যাবে। এছাড়া পিডিএফ, পেইড পিডিএফ, এই সেকশানে গেলে তোমরা আরও গুরুত্বপূর্ণ পিডিএফ পাবে। যেমন এখানে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা মাসিক নিতে পারো, যে কোনো মাসের, অথবা তোমাদের যদি 2025-এ কমপ্লিট চাই তো সেটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া যদি তোমাদের প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র প্রয়োজন হয়, তাহলে কিন্তু প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেনের সেকশানে চলে যাবে, যেখানে এনটিপিসি সহ অন্যান্য পরীক্ষার প্রশ্নপত্র পেয়ে যাবে, এবং কমপ্লিট যে স্ট্যাটিক জিকে বা ইতিহাস বা সংবিধান সব এখানে পেয়ে যাবে।
অবশ্যই সমস্ত পিডিএফের কিন্তু ডেমো পিডিএফ বা স্যাম্পল পিডিএফ কিন্তু দেওয়া রয়েছে, তোমরা সেটা দেখলে তোমাদের আরও স্পষ্ট ধারণা কিন্তু সেই বিষয়ে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে কিন্তু এই সমস্ত প্রশ্নপত্র যেগুলো দেখতে পাচ্ছ, স্ট্যাটিক জিকে, হিস্ট্রি এবং আমাদের সংবিধান, এগুলো যদি পড়ে যাও, এগুলো এসএসসি দাও, রেল দাও, গ্রুপ ডি দাও, এনটিপিসি দাও, যে কোনো এক্সামের কিন্তু জন্য এটা সমানভাবে গুরুত্বপূর্ণ এই নোটসগুলি। সুতরাং এইগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, যার যেটা প্রয়োজন রয়েছে অবশ্যই নিয়ে নেবে। যদি কোনো রকম সমস্যা হয় তোমরা কিন্তু অবশ্যই নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, সেটা আমি এখানেই বলে দিচ্ছি, 9593142593, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আর তোমাদের বলে রাখি, প্রাইস যদি তোমাদের বেশি দেখায়, টেস্ট পাস বলে একটা অপশান পাবে, সেটাকে বন্ধ করে দেবে, তাহলে কিন্তু অরিজিনাল প্রাইস তোমরা পেয়ে যাবে। আর যে নাম্বারটা তোমাদের দেওয়া হলো, এই নাম্বারে তোমরা কল করবে না, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে, ঠিক আছে। চলো, পরের প্রশ্ন রয়েছে, 100 টাকার নতুন নোটের পিছনে ঐতিহাসিক স্থাপত্যের ছবি রয়েছে, সেটা কোনটা? অবশ্যই আমরা দেখে নিয়েছি যে 100 টাকার নোটের পিছনে রয়েছে রানী কি ভাব, যেটা রয়েছে আমাদের কোথায়, গুজরাটে। নেক্সট কোশ্চেন রয়েছে, উদ্ভিদের খাদ্য পরিবহনের জন্য কোন কলা দায়বদ্ধ থাকে? অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং এটি কিন্তু ফ্লোয়েম কলা কিন্তু কাজ করে থাকে উদ্ভিদের খাদ্য পরিবহনের ক্ষেত্রে। অলরেডি আমাদের ক্লাস থেকে যে কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলো তো রিপিট হয়েছে, এবং আগের দিন যে ক্লাস নিয়েছিলাম সেখান থেকেই এই আগের দিনের প্রশ্নই কিন্তু একটা প্রশ্ন চলে এসেছিলো জাইল্যান্ড থেকে, ঠিক আছে। অবশ্যই কিন্তু প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতরত্ন পুরস্কার কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? আমরা জানি সাল 1954 সালে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল, যেখানে প্রথম তিনজন কিন্তু পেয়েছিলেন। আর এটি কিন্তু ভারতের প্রথম এবং অসামরিক পুরস্কার রয়েছে, যেটা বিজ্ঞান, সাহিত্য, শিল্প এবং জনসেবামূলক যে সমস্ত কার্যকলাপ রয়েছে সেগুলোর ক্ষেত্রে প্রোভাইড করা হয়। এবং প্রথম যে 1954 সালে ভারতরত্ন পেয়েছিলেন তাদের মধ্যে রয়েছে চক্রবর্তী রাজা গোপালাচারী, সিভি রমন এবং সর্বপল্লী রাধাকৃষ্ণন। আর এই সিভি রমন যিনি রয়েছেন না, ইনি রমন এফেক্টের জন্য ফিজিক্সে এটি পেয়েছেন, যিনি 1930 সালে আমাদের নোবেল পুরস্কারও কিন্তু তিনি পেয়েছিলেন। প্রতিটা প্রশ্ন কিন্তু আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন রয়েছে, অজন্তা গুহা কোন ধর্মের সাথে সম্পর্কিত রয়েছে? তো অজন্তা গুহা এটি কিন্তু মূলত বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত রয়েছে অজন্তা গুহা, যেটা কিন্তু অবস্থান করছে মহারাষ্ট্রে। পরবর্তী প্রশ্ন রয়েছে, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কংগ্রেসের একমাত্র প্রতিনিধি কে করেছিলেন? দ্বিতীয় গোলটেবিল বৈঠকের সময় কিন্তু একমাত্র প্রতিনিধিত্ব করেছিলেন, আগের দিন আমরা কোশ্চেন দেখেছিলাম, তো মহাত্মা গান্ধী তিনি কিন্তু দ্বিতীয় গোলটেবিল বৈঠক, যেটা কিন্তু 1931 সালে হয়েছিল, যেখানে গান্ধীজির সাথে আরউইনের গান্ধী আরউইন চুক্তিও কিন্তু হয়েছিল। আর গান্ধীজি এখানে কিন্তু দ্বিতীয় গোলটেবিল বৈঠকে তিনি প্রতিনিধিত্ব করেছিলেন। পরবর্তী প্রশ্ন রয়েছে, আর ডক্টর বি আর আম্বেদকর তিনি কিন্তু তিনটে আমাদের যে গোলটেবিল বৈঠক রয়েছে 30, 31, 32, তিনটেতেই তিনি কিন্তু ছিলেন। ভারতের সাথে সবচেয়ে দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্ত রয়েছে কোন দেশে? ভারতের সাথে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে সবথেকে বেশি, যেটা রয়েছে বাংলাদেশের সাথে, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, যেখানে কিন্তু টোটাল দৈর্ঘ্য রয়েছে কত? অবশ্যই 4096 কিলোমিটার। 4096 কিলোমিটার টোটাল আমাদের যে সীমান্ত রয়েছে ভারতের সাথে বাংলাদেশে, এবং পশ্চিমবঙ্গের সাথেও কিন্তু এর সীমারেখা সবথেকে বেশিই রয়েছে। আবার এটা মনে রাখবে যে আমাদের যে বাংলাদেশ রয়েছে, বাংলাদেশের সাথে ভারতের যে সীমানা বাউন্ডারি লাইন যেটা হয়েছিল সাল 2015-তে স্বাক্ষরিত হয়েছিল, ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট। নেক্সট কোশ্চেন, সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে অস্পৃশ্যতা বা আনটাচেবিলিটি কথা বলা হয়েছে? অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে কত নম্বর আর্টিকেলে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে 17 নম্বর আর্টিকেলের থেকে আমরা জানতে পারি অস্পৃশ্যতা দূরীকরণের কথা, যেটা একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, বিজয়নগর সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেছিলেন? বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন কে? অবশ্যই হরিহর ও বুক্কা। হরিহর এবং বুক্কা তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন এই বিজয়নগর সাম্রাজ্য, এবং এর কত সালে করেছিলেন? 1336-এর দিকে করেছিলেন। এবং এর রাজধানী কোনটা ছিল? রাজধানী ছিল হাম্পি। হাম্পি, যেটা বর্তমানে কর্ণাটকে অবস্থান করছে, তোমরা সকলেই জানো। নেক্সট কোশ্চেন রয়েছে, মুঘল সম্রাট আকবরের পর দিল্লি সিংহাসনে কে বসেছিলেন? মুঘল সম্রাট আকবরের পর দিল্লি সিংহাসনে বসেছিলেন জাহাঙ্গীর। জাহাঙ্গীর অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে। আর এখানে দেখে রাখবে যে আকবরের সময়কালে বেশ কিছু মন্ত্রী ছিল, যেমন আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন টোডরমল। আকবরের সময় তানসেন ছিলেন সেই সময় সঙ্গীতজ্ঞ। তামসেনের আসল নাম ছিল রামচন্দ্র পাণ্ডে। এগুলো কিন্তু পরীক্ষায় চলে আসে। আবার আকবরের সময় নবরত্নও কিন্তু বিরাজমান ছিল। এক্ষেত্রে তোমরা দেখে রাখবে আকবরের পুত্রই কিন্তু ছিলেন এই জাহাঙ্গীর, যার প্রকৃত নাম ছিল কিন্তু সেলিম। পরীক্ষার জন্য এগুলো সবই ইম্পর্টেন্ট রয়েছে। পরবর্তী প্রশ্ন আছে, ভারতের কোন রাজ্যে তটরেখা বা কোস্ট লাইন সবচেয়ে দীর্ঘতম রয়েছে? তো আমরা এটা জানি যে গুজরাটের যে কোস্ট লাইন এর দীর্ঘতম সবথেকে বেশি রয়েছে এটা গুজরাটে, যেটা প্রায় আমাদের 1600 কিলোমিটার, যেটা আমরা বইতে পড়ি, বাট এটা কিন্তু এখন অনেকটাই বেড়ে গেছে। পরবর্তী প্রশ্ন রয়েছে,
মহাত্মা গান্ধীকে অর্ধনগ্ন ফকির কে বলেছেন? মহাত্মা গান্ধীকে অর্ধনগ্ন ফকির বলেছিলেন কে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে উইনস্টন চার্চিল, অপশান নাম্বার সি। পরবর্তী প্রশ্ন আছে, প্রথম ভারতীয় মহিলা কে যাকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়েছিল? অর্থাৎ প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন প্রথম মহিলা হিসাবে কে? রাইট অ্যান্সার হয়ে যাবেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তিনি কিন্তু প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। কত সালে পেয়েছিলেন? 1971 সালে তিনি ভারতরত্ন পুরস্কার পান। পরীক্ষায় কিন্তু এখান থেকে গুরুত্বপূর্ণ রয়েছে, এবং তার সময় আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা ছিল অপারেশন ব্লু স্টার। নেক্সট কোশ্চেন রয়েছে, ক্ষেত্রফলের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কত? তো ক্ষেত্রফলের দিক থেকে আমাদের সারা বিশ্বের মধ্যে ভারতের স্থানটা রয়েছে কত? 7, সপ্তম পজিশনে রয়েছে আমাদের ভারত। পরবর্তী প্রশ্ন রয়েছে যে ভারতরত্ন পাওয়া সর্বকনিষ্ঠ ব্যক্তি বা একমাত্র খেলোয়াড় কে রয়েছেন? সর্বকনিষ্ঠ খেলোয়াড় বা একমাত্র খেলোয়াড় রয়েছেন ভারতরত্ন পেয়েছেন, যার নাম সচিন তেন্ডুলকর। তিনি কিন্তু সবথেকে কম বয়সী পেয়েছিলেন, 2014 সালে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। তাকে কিন্তু গড অফ ক্রিকেটও বলা হয়ে থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সচিন তেন্ডুলকর 2014 সালে পেয়েছেন। নেক্সট কোশ্চেন, জিম কর্বেট জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক এটা ভারতের কোন রাজ্যে অবস্থান করছে? জিম কর্বেট জাতীয় উদ্যান যেটা কিন্তু অবস্থান করছে ভারতের উত্তরাখণ্ড রাজ্যে, যেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1936-এর দিকে, এবং এখান থেকেই কিন্তু প্রথম শুরু হচ্ছে প্রজেক্ট টাইগারের। প্রজেক্ট টাইগার কিন্তু এই জিম কর্বেট জাতীয় উদ্যান থেকে শুরু হয়েছে সাল 1973-এ। আর ভারতের যে আমাদের সুন্দরবনের যে ব্যাঘ্র প্রকল্প, সেটাও কিন্তু 1973 সালেই এটা এর আন্ডারে অন্তর্ভুক্ত হয়েছে। পরবর্তী প্রশ্ন, বৈকাল হ্রদ এটা কিন্তু একটা গভীরতম হ্রদ রয়েছে। এটা বৈকাল হ্রদ, যেটা অবস্থান করছে কোন দেশে? অবশ্যই আমরা জানি রাশিয়ার বৈকাল। তো রাশিয়ায় অবস্থান করছে বৈকাল হ্রদ, যেটা কিন্তু সবথেকে ডিপেস্ট। নেক্সট কোশ্চেন, ভারতের লৌহ মানব কাকে বলা হয়ে থাকে? লৌহ মানব বলা হয়ে থাকে কাকে? অবশ্যই সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয়ে থাকে লৌহ মানব, এবং তিনি কিন্তু ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন। ঠিক আছে, চলো। আর এই বল্লভভাই প্যাটেল সম্পর্কে মনে রাখবে, তিনি কিন্তু তার নামেই কিন্তু মানে তার যে স্ট্যাচু রয়েছে না, স্ট্যাচু অফ ইউনিটি, যেটা কিন্তু গুজরাটে রয়েছে, 182 মিটার উচ্চতা, যেটা নর্মদা নদীর পাশে রয়েছে। নেক্সট কোশ্চেন, 1959 সালে স্বতন্ত্র পার্টি এটা কে প্রতিষ্ঠা করেছিলেন? অবশ্যই এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালাচারী। ইনি কিন্তু এটা প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন রয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নাম কি? আমরা সকলেই জানি প্যান্থেরা টাইগ্রিস। নেক্সট কোশ্চেন, নোবেল পুরস্কার প্রথম কোন বছর প্রদান করা হয়েছে? 1901 সালে কিন্তু প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হয়েছিল, এবং প্রথম প্রতিষ্ঠাতা গিয়েছিলেন নোবেল প্রাইজের। এটাও পরীক্ষা যদি চলে আসে, তো আলফ্রেড নোবেলের নাম অনুসারে কিন্তু এটা দেওয়া হয়ে থাকে। কতগুলো বিভাগে দেয়? 6টি বিভাগে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়, এবং শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে। কারা দেয় এটা? নরওয়ে। চলো পরবর্তী প্রশ্ন, র্যাডারটা কে আবিষ্কার করেছেন? তো র্যাডার যেটা রয়েছে এটি কিন্তু আবিষ্কার করেছিলেন কে? রাইট অ্যান্সার রবার্ট ওয়াটসন ওয়াট, অপশন নাম্বার বি, রবার্ট ওয়াটসন ওয়াট। তিনি কিন্তু র্যাডারটা আবিষ্কার করেছিলেন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কোথায় ব্যবহার করা হয়? আমাদের বিমানগুলোতে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে, আবহাওয়া এগুলো দেখার জন্য, অনুমান দেখার জন্য, অনুমান করার জন্য। পরবর্তী প্রশ্ন রয়েছে, কাকে ভারতের মেট্রো পুরুষ বলা হয়ে থাকে? তো ভারতের যে মেট্রো পুরুষ, এটা কিন্তু শ্রীধরন কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, অপশান নাম্বার বি। পরের প্রশ্ন আছে, বলা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব WWW এটি আবিষ্কার করেছিলেন কে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে বার্নার্স-লি। বার্নার্স-লি তিনি কিন্তু এটি আবিষ্কার করেছেন। এছাড়া বার্নার্স-লি কিন্তু HTTP বা HTML এগুলোও কিন্তু আবিষ্কার করেছেন। ঠিক আছে, পরের প্রশ্ন কি, ভারতের প্রথম পারমাণবিক রিঅ্যাক্টরের নাম কি? ভারতের প্রথম যে পারমাণবিক রিঅ্যাক্টর, যেটা কিন্তু ছিল কোনটা? অপ্সরা। অপ্সরা কিন্তু ভারতের প্রথম, যেটা 1956 সালে চালু হয়েছিল, এবং এক্ষেত্রে কিন্তু মনে রাখবে যে ভারতের পারমাণবিক গবেষণার সূচনা করেছিলেন কে? এই নামটা তোমরা কমেন্ট সেকশনে সকলে কিন্তু জানাবে। ঠিক আছে, পারমাণবিক গবেষণা যিনি কিন্তু করেছিলেন। পরের প্রশ্ন রয়েছে, বিশ্বের গভীরতম বিন্দু মারিয়ানা ট্রেঞ্চ কোন মহাসাগরে অবস্থান করছে? আমরা জানি বিশ্বের গভীরতম বিন্দু রয়েছে মারিয়ানা ট্রেঞ্চ, যেখানে কিন্তু পুরো মাউন্ট এভারেস্ট কিন্তু একদম ঢুকে যাবে আর কি, এতটাই গভীর। তো এটা কিন্তু অবস্থান করছে আমাদের প্রশান্ত মহাসাগরে। প্রশান্ত মহাসাগরে অবস্থান করছে, প্যাসিফিক ওশিয়ানে অবস্থান করছে ডিপেস্ট পয়েন্ট, যেটা কিন্তু চ্যালেঞ্জার ডিপ যেটাকে নাম আমরা জানি, সেখানেই অবস্থান করছে এই মারিয়ানা ট্রেঞ্চের মধ্যে। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, বিশ্বের বৃহত্তম মিঠা জলের বা আমাদের মিষ্টি জলের যে হ্রদ রয়েছে সেটা কোনটা? তো মিষ্টি জলের হ্রদ যেটা রয়েছে আমাদের বিশ্বের বৃহত্তম হচ্ছে সুপিরিয়র। সুপিরিয়র এখান থেকে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, যেটা আমাদের মোটামুটি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে অবস্থান করছে। নেক্সট কোশ্চেন রয়েছে,
বিখ্যাত ভাগড়ানাঙ্গাল বাঁধ এটা কোন নদীর ওপর অবস্থান করছে? ভাগড়ানাঙ্গাল বাঁধ যেটা কিন্তু বৃহত্তম বাঁধ রয়েছে, এটা শতদ্রু নদীর ওপর অবস্থান করছে ভাগড়ানাঙ্গাল ড্যাম। সোনালী চতুর্ভুজ বা গোল্ডেন কোয়াড্রিলেটারাল প্রকল্পের ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেছিলেন? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে অটল বিহারী বাজপেয়ী। তিনি কিন্তু এটি স্থাপন করেছিলেন, যেখানে মোটামুটি 4টে গুরুত্বপূর্ণ শহরকে যুক্ত করা হচ্ছে, যার মধ্যে আমাদের কলকাতা রয়েছে। দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, এই চারটে বড় শহরকে যুক্ত করছে সোনালী চতুর্ভুজের মাধ্যমে, এই যার টোটাল দৈর্ঘ্য রয়েছে 5846 কিলোমিটার। পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, এই কিলোমিটারটাও তোমাদের দেখে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, যদি ভালো লাগে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে তোমরা সকলে, এবং শেয়ার করবে ম্যাক্সিমাম যত পারবে, ঠিক আছে? কারণ এই ধরনের কন্টেন্ট কিন্তু তোমরা কোথাও পাবে না। আর তোমাদের বলে রাখি, দ্য বেস্ট সলিউশন কিন্তু প্রোভাইড করা হচ্ছে, যেটা কিন্তু তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। শুধু যে প্রশ্ন উত্তর এটা ইম্পর্টেন্ট তা কিন্তু নয়, আমি যেগুলো বলছি সেগুলো সমানভাবে কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় অবস্থান করছে? আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর অবস্থান করছে সুইজারল্যান্ডের লোসানে। লোসান সুইজারল্যান্ডে অবস্থান করছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির হেডকোয়ার্টার, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1894 সালে। আর এই আমাদের আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এটা মানে প্রতিষ্ঠা করেছিলেন কে? পিয়ার ডি কোবার্টিন, যিনি কিন্তু আধুনিক অলিম্পিক পরিচালনা করছেন। পরের প্রশ্ন রয়েছে, গান্ধী আরবিন চুক্তি বা যেটাকে আমরা দিল্লি প্যাক্টও বলে থাকি, দিল্লি এগ্রিমেন্টও বলে থাকি, তো এটা কবে স্বাক্ষরিত হয়েছিল? অবশ্যই গান্ধী আরবিন চুক্তি, যেখানে কিন্তু 1931 দ্বিতীয় গোলটেবিল বৈঠকের সময় কিন্তু এটি অনুষ্ঠিত হয়েছিল মহাত্মা গান্ধী এবং লর্ড আরউইনের মধ্যে। পরের প্রশ্ন রয়েছে, সংবিধানে কোন অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েতের গঠনের কথা উল্লেখ রয়েছে? তো গ্রাম পঞ্চায়েতের গঠনের কথা উল্লেখ রয়েছে আর্টিকেল নাম্বার 40-এ, আমরা কিন্তু এর ধারণা পাই। আর এটা কিন্তু আর্টিকেল 40-এ যেহেতু রয়েছে, সেটা কিন্তু মূলত তোমাদের পড়ছে ডিপিএসবির মধ্যে এটা, ঠিক আছে? আর 73 নম্বর সংবিধানের সংশোধনীর মাধ্যমে এটা যুক্ত করা হয়েছে 1992 সালে, সেটা আগেই দেখে নিয়েছি। পরের প্রশ্ন, নাগরিকদের জন্য অভিন্ন দেওয়ানি বিধি, যেটাকে আমরা ইউসিসি বলছি, অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড, এই যে সংবিধানে কোন অনুচ্ছেদে এটি বর্ণিত রয়েছে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে আর্টিকেল 44 নম্বর এটি দেওয়া রয়েছে। এই যে এটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ, কারণ এটা কিন্তু প্রথম চালু করেছে কি, কোন রাজ্য প্রথম চালু করেছিল? প্রথম কিন্তু উত্তরাখণ্ড চালু করেছিল, ঠিক আছে? এবং এখন কিন্তু বর্তমানে যদি বলি স্বাধীন ভারতে কে হয়ে যাবে? স্বাধীন ভারতের ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে উত্তরাখণ্ড। যদি বলা হয় প্রথম কোন রাজ্য এটা গ্রহণ করেছিল, ইউসিসি চালু করেছিল, সেক্ষেত্রে হবে কিন্তু আমাদের গোয়া। চলো পরবর্তী প্রশ্ন রয়েছে, কর্কট ক্রান্তি রেখা ভারতের কতগুলি রাজ্যের ওপর দিয়ে গেছে? তো আমরা জানি যে কর্কট ক্রান্তি রেখা ভারতের টোটাল 8টি রাজ্যের ওপর দিয়ে গেছে। এই 8টা রাজ্য আমাদের দেখে রাখতে হবে, এবং কর্কট ক্রান্তি রেখা কত নম্বর অক্ষাংশে এটা অবস্থান করছে এটাও দেখতে হবে। এটা কিন্তু 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থান করছে কর্কট ক্রান্তি রেখা, যেটা কিন্তু আমাদের ভারতকে প্রায় দুটো ভাগে ভাগ করে দিচ্ছে। আমাদের ভারতের কথা বলছি, ঠিক আছে? আর কর্কট ক্রান্তি রেখা যেখানে অবস্থান করছে সেখানে কিন্তু সূর্য লম্বভাবে কিরণ দেয়, সেটা আমরা সকলেই জানি। আর এখান থেকে দেখে রাখতে হবে টোটাল 8টা রাজ্যের উপর দিয়ে গেছে, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং আমাদের পশ্চিমবঙ্গ, তার পাশাপাশি রয়েছে পূর্ব দিকে ত্রিপুরা এবং মিজোরাম। এই টোটাল 8টা রাজ্যের উপর দিয়ে গেছে। এবং যদি পশ্চিমবঙ্গের কথা বলি, পশ্চিমবঙ্গে টোটাল 5টা জেলার উপর দিয়ে কিন্তু এই কর্কট ক্রান্তি রেখা পাস করেছে। পরবর্তী প্রশ্ন রয়েছে যে ভারতের সর্বদক্ষিণ বিন্দু বা সাউদার্ন মোস্ট পয়েন্ট কোনটা রয়েছে? সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ আমাদের ইন্ডিয়ার যেটা কিন্তু রয়েছে ইন্দিরা পয়েন্ট বা পিগমিলিয়ন পয়েন্ট, যেটা কিন্তু অবশ্যই অবস্থান করছে গ্রেট নিকোবর আইল্যান্ডে। এখানেই কিন্তু আমাদের যে ইন্দিরা পয়েন্ট সেটা অবস্থান করছে। যদি মূল ভূখণ্ডের কথা বলা হতো সেটা কিন্তু কন্যাকুমারী হতো, ঠিক আছে? পরের প্রশ্ন, ম্যাকমোহন লাইন এটা ভারত এবং কোন দেশের সীমান্ত নির্ধারণ করছে? তো ম্যাকমোহন লাইন কিন্তু রয়েছে, এবং ভারত আমাদের চীনের মধ্যে রয়েছে ম্যাকমোহন লাইন। আর এখান থেকে দেখে রাখবে যে ম্যাকমোহন লাইন রয়েছে এটা আমাদের ভারতের সাথে চীনের রয়েছে, পাকিস্তানের সাথে রয়েছে আমাদের রেডক্লিফ লাইন রয়েছে, 24 নম্বর অক্ষরেখা রয়েছে পাকিস্তান এবং বাংলাদেশের সাথে, উভয়ের সাথে রয়েছে। এলওসি রয়েছে পাকিস্তানের সাথে, এলএসি রয়েছে আমাদের চীনের সাথে, ঠিক আছে? প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস এটা কবে পালন করা হয়ে থাকে? বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়ে থাকে 5ই জুন। 5ই জুন আমরা কিন্তু পরিবেশ সংক্রান্ত ব্যাপারে সচেতনতার জন্য বিশ্ব পরিবেশ দিবস পালন করছি, যেটা প্রথম শুরু হয়েছিল 1972 থেকে। পরবর্তী প্রশ্ন রয়েছে, 1907 সালে সুরাট অধিবেশনে কংগ্রেসে কয়টি ভাগে বিভক্ত হয়েছিল? অবশ্যই 2 ভাগে বিভক্ত হয়ে গেছিল 1907-এ সুরাট অধিবেশনে, যেটা কিন্তু নরমপন্থী এবং চরমপন্থী 2 ভাগে ভাগ হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু আবার পুনরায় যুক্ত হয়েছিল, পুনরায় কত সালে যুক্ত হয়েছিল? যেটা কিন্তু আমাদের যুক্তি হয়েছিল 1916। পরবর্তী প্রশ্ন রয়েছে, বিশ্বের দ্রুততম মেমোরি নিচে কোনটা? বিশ্বের দ্রুততম মেমোরি যদি বলা হয় তাহলে কিন্তু আমাদের রেজিস্টার মেমোরি কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। ক্যাশে মেমোরির থেকেও রেজিস্টার মেমোরি কিন্তু দ্রুত বেশি।
নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য বা প্রস্থের অনুপাতটা কত রয়েছে? দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? অবশ্যই দৈর্ঘ্য যেহেতু, তাহলে আমাদের 3:2 অনুপাতে চলে আসবে। নেক্সট, 1966 সালে মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পাওয়া প্রথম ব্যক্তি কে ছিলেন? 1966 কথা বলা হয়েছে, এখানে কিন্তু মরণোত্তর ভারতরত্ন পুরস্কারের কথা বলা হয়েছে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী 1966 সালে ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন, যিনি ভারতের কিন্তু দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন, এবং তার সময় তিনি কিন্তু একটা স্লোগানও দিয়েছিলেন, জয় জওয়ান জয় কিষাণ। এটা কার ছিল? এই লাল বাহাদুর শাস্ত্রী কিন্তু ছিল। পরবর্তী প্রশ্ন আছে, রাজ্যপালের নিয়োগ সংক্রান্ত ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অবশ্যই রাজ্যপালের নিয়োগ সংক্রান্ত ধারণা, যেটা আমরা কানাডার সংবিধান থেকে নিয়েছি। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, মধুবনী যে চিত্রকলা বা আর্ট রয়েছে, এটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত? মধুবনী আর্ট এটি কিন্তু আমাদের বিহারের সাথে সম্পর্কিত রয়েছে। বিহারের বিশেষ করে মিথিলা যে অঞ্চল রয়েছে, সেটার ঐতিহ্যবাহী একটি শিল্প রয়েছে, যেখানে কিন্তু রঙের ব্যবহার করে এটা দেওয়ালে বা কাগজে আঁকা হয়ে থাকে, যেখানে রামায়ণ এবং মহাভারতের কাহিনীর সাথে এটা সম্পর্কিত রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, অবশ্যই তোমরা সকলে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসগুলো পরপর পাওয়ার জন্য। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, ভারতনাট্যম নৃত্যের প্রাচীনতম নাম নিচের কোনটি ছিল? তো ভারতনাট্যম নৃত্যের প্রাচীনতম নাম নিচের কোনটি ছিল? অবশ্যই তোমরা সকলে কমেন্ট সেকশনে কিন্তু এটা জানাবে, ঠিক আছে? অপশানটা দেখতে পাচ্ছ তোমরা, 4টি অপশান রয়েছে। কুচিপুড়ি রয়েছে, ওড়িশি রয়েছে, দাসিয়াট্টম রয়েছে, মোহিনীয়াট্টম রয়েছে। আগের দিন ক্লাসে কিন্তু এটা আমরা তোমাদেরকে জানিয়েছিলাম, ঠিক আছে? এর উত্তরটা তোমরা যারা যারা ক্লাস দেখেছো সকলে এটা দিতে পারবে। আর ভারতনাট্যম সম্পর্কে যদি বলে রাখি, ভারতনাট্যম এটা কিন্তু আমরা জানি যে সবথেকে পুরনো আমাদের ক্লাসিক্যাল ড্যান্সের মধ্যে অন্যতম হচ্ছে ভারতনাট্যম, যেটা আমরা তামিলনাড়ু থেকে দেখতে পেয়েছি। এর প্রাচীনতম নামটা তোমরা বলবে সকলে। এবং এই যে আমাদের ক্লাসিক্যাল ড্যান্সের সংখ্যা টোটাল যে 8টা রয়েছে, এগুলো কিন্তু আমরা আমাদের কোথা থেকে পাই? যেটা একটা প্রাচীনতম যে আমাদের পুরাণ রয়েছে, সেটা কিন্তু আমাদের ভরতমুনির রচিত নাট্যশাস্ত্র গ্রন্থ থেকে কিন্তু আমরা এই সমস্ত তথ্য পেয়ে যাই। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং ক্লাসটা কেমন লাগলো তোমরা জানাতে ভুলবে না। আজকের ক্লাসের ফ্রি পিডিএফ উইথ সলিউশন তোমরা আমাদের অ্যাপ সেকশানে কিন্তু পেয়ে যাবে, অ্যাপের ফ্রি পিডিএফ সেকশানে পেয়ে যাবে। এছাড়া তোমাদের যদি প্রয়োজন হয়ে থাকে কোনো ধরনের কোয়েশ্চেন, এছাড়া আমাদের প্রিভিয়াস ইয়ার যে প্রশ্নপত্র রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো কোয়েশ্চেন, এবং ইতিহাস কমপ্লিট, সংবিধান এবং কমপ্লিট ভারতের যে সংবিধান রয়েছে, স্ট্যাটিক জিকে রয়েছে, এগুলো যদি তোমাদের প্রয়োজন হয়, সেগুলো তোমরা পেইড পিডিএফ অপশানে পেয়ে যাবে। অবশ্যই আমাদের যে অ্যাপটি রয়েছে সেটা সকলে ডাউনলোড করে নেবে। অল ইন্ডিয়া র্যাঙ্কার্স আমাদের এই চ্যানেলের নামেই রয়েছে। তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করবে, অথবা ডিসক্রিপশানের লিঙ্ক থেকে তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে। তারপর নিজের নাম যা যা চাইবে সেগুলো দিয়ে রেজিস্টার করবে ফার্স্টে, তারপর লগ ইন করবে। যে কোনো পিডিএফ তোমরা যখন পারচেস করবে, তোমরা দেখবে যে নিচে মাই কোর্স বলে একটা সেকশন রয়েছে, এখানে তোমরা ক্লিক করলেই তোমরা কিন্তু এখানে সমস্ত যারা যারা যে পিডিএফ নিচ্ছ সেগুলো কিন্তু দেখতে পাবে। তো চলো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ধন্যবাদ।